প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, বন্যায় 7 জেলায় মৃত্যু 44 জনের, 46 লাখ শিশুকে হিসাবের বাইরে রেখে হামের টিকা, মেট্রো রেল যাত্রী নিয়ে এপ্রিলে যাবে কমলাপুর। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, হাসিনার সম্পত্তির ক্রোকাদেশ পুরোপুরি বাস্তবায়ন হয়নি, উপেক্ষিত আদালতের আদেশ, শেখ পরিবারের হাতেই টিউলিপ টেরিটরি, রাজউকের অনুকূলে 60 কাঠার প্লট, আদালতের রায় দ্রুত বাস্তবায়ন চান বিশিষ্ট নাগরিকরা, ক্রুকের দায়িত্ব নির্বাহী বিভাগের চিফ প্রসিকিউটর। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বান্দরবন রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ওই অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি, ত্রাণ পরিবহন ব্যাহত, সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়, ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, গ্যাসের মজুদ কমছে, বিকল্প সীমিত, উত্তোলনযোগ্য মজুদ 8.15 TCF এবং বছরে উত্তোলন 700 BCF, 8 বছরে উৎপাদন কমেছে 40%। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, আইন সংশোধনে ইসির গুচ্ছ প্রস্তাব, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, মতিউর রহমান চৌধুরীর কলাম, বিশ্বকাপের আসর থেকে একটি ভুল, একটি স্বপ্নের মৃত্যু, বিশ্বকাপ উন্মাদনায় ঝরল 11 প্রাণ, হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত, চট্টগ্রামে ভয়াবহ বন্যা, যোগাযোগ বিচ্ছিন্ন, বান্দরবান রাঙামাটি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বৃষ্টি বন্যায় কৃষকের সর্বনাশ, প্রধানমন্ত্রী কার্যালয়ে ব্রিফিং, সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে সরকার বন্যার্ত মানুষের পাশে আছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, স্টিয়ারিং হাতে দুর্নীতির মহাসড়কে, নিয়োগ ও বদলি বাণিজ্যের কারণে পেয়েছেন নিয়োগ সম্রাট, হচ্ছে ফায়ারের ড্রাইভার সাখাওয়াতের সম্পদের পাহাড়। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা ঘুমিয়ে, মৃত্যুদণ্ড প্রাপ্তের বক্তব্য নিয়ে মাতামাতি, আদালতের নিষেধাজ্ঞার অজুহাতে যেসব গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য প্রচার থেকে বিরত ছিল, সেসব গণমাধ্যম এখন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারের প্রতিযোগিতায় নেমেছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বন্যার ভয়াবহতা বাড়ছেই, চট্টগ্রাম ও কক্সবাজারে 12 লাখ মানুষ পানিবন্দী, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, পাহাড় ধসের সংখ্যা, 16 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, 7 জরুরি নির্দেশনা। দৈনিক দেশরূপান্তরের প্রধান শিরোনাম, কোরবানির পলিব্যাগে ও অভিনব জালিয়াতি, ঢাকা উত্তরে কোটি কোটি টাকা লোপাট, ব্যাগের আকার ও পুরুত্বে কারসাজি, চাহিদার চেয়ে 1 লাখ পিস বেশি ক্রয়, অভিযোগ অস্বীকার ডিএনসিসির। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, আমানতকারীদের ঠকিয়ে ঋণে উচ্চ সুদ আদায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা 40 ব্যাংকের শীর্ষে বিদেশি ব্যাংকগুলো, মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত চিকিৎসা সেবায় স্বাস্থ্যসেবা আস্থা ফেরাতে পারে প্রধানমন্ত্রী, 16 বছর পর সেমিতে স্পেন, বিশ্বকাপ ফুটবল। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম, 13 বারের মতো বিশ্বের শীর্ষ বন্দর নগরী সিঙ্গাপুর, বাংলাদেশের সিঙ্গাপুর বন্দরনগর চট্টগ্রাম পানিতে ডুবছে। পুলিশের প্রতিবেদন, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বন্যা, পাহাড় ধসে প্রাণহানি 44। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, নিয়ারলি এ মিলিয়ন ম্যারোনেট। নিউজের প্রধান শিরোনাম, আরএনজি এক্সপোর্ট, বাংলাদেশ স্ট্রাগলস টু স্টে সেকেন্ড। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইড রেভেজ এসই বাংলাদেশ। তো এই ছিল আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো। তো এখন বিশ্বকাপ ম্যাচ চলছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের, প্রথম যে 90 মিনিটের নির্ধারিত খেলা, সেই নির্ধারিত খেলা 1-1 গোলে ড্র হয়েছে। তারপরে আবার এখন 30 মিনিটের খেলা চলছে। প্রথম 30 মিনিটে 15 মিনিট গোল শূন্য ছিল, এখন দ্বিতীয়ার্ধে খেলা চলছে। তো কেমন বিশ্বকাপ ফুটবলের এই বিষয়? ধন্যবাদ আপনাকে। আমি আলোচনায় যাওয়ার আগে আমার দেশের যে চট্টগ্রাম অঞ্চলের মানুষ, বানভাসী মানুষের যে অবস্থা, মাত্র আমরা খবর পেলাম যে 2-1 গোলে এগিয়ে আছে। আমি সেই জায়গাতে আসবো। তার আগে আমি তাদের প্রতি চট্টগ্রামের যে বানভাসী মানুষের যে দুরবস্থা এবং মৃত্যু,
তার প্রতি সমবেদনা জানিয়ে আমি আজকে আলোচনা শুরু করতে চাই। আপনি যথার্থই বলেছেন যে আসলে বিশ্বকাপ উন্মাদনা সারা বিশ্বে যতটা, আমাদের দেশও তার চেয়ে কম নয়। বাংলাদেশের অংশগ্রহণ তো দূরে থাকুক, হয়তো স্বপ্ন দেখছে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, কিন্তু যে উন্মাদনা আমরা দেখছি পথে প্রান্তরে, আপনি দেখবেন বৃষ্টিতে জবুথুবু অবস্থা, তারপরও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এখনও এই পরিস্থিতির মধ্যেও কিন্তু বিশ্বকাপ বড় বড় পর্দায় বিশ্বকাপ দেখবার একটা প্রচেষ্টা সবার আছে। ঘুম থেকে উঠে এবং সকাল 7টায় বিশ্বকাপ, ফ্রান্স এবং সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা। আপনি যথার্থই বলেছেন যে এক গোল থেকে এখন 2-1 গোলে গেছে। তো এখনই কোয়ার্টার ফাইনালে অনেক কিছু গড়িয়ে কোয়ার্টার ফাইনাল আসছে, এরপরে ফাইনালে কারা যাবে সেই অপেক্ষায় আমি মনে করতে চাই যে আমরা আগে যেটা দেখতাম যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে লড়াই, সেখান থেকে ব্রাজিল অনেকটা ছিটকে পড়ে গেছে, কিন্তু এখন আর্জেন্টিনা এবং এই যে সুইজারল্যান্ড, এখান থেকে স্পেনের একটি স্বপ্নও কিন্তু সামনে উকি দিচ্ছে। তো আজকের খেলার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে আসলে কারা চ্যাম্পিয়নে খেলবে কি খেলবে না। আমরা সেই অপেক্ষা করতে চাই, দেখি কোন দিকে যায় খেলা। জি, ধন্যবাদ। আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি যে আপনি শুরুতেই বন্যার কথা বলছিলেন। প্রথম আলো লিখছে যে বন্যায় 7 জেলায় মৃত্যু 44 জনের। চট্টগ্রাম পরিস্থিতি অবনতির আশঙ্কা কম, তবে ফেনী, সিলেট, উত্তর অঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা। তো সারা দেশেই কিন্তু বন্যার একটা মানে পূর্বাভাস দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গেও কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে বলে আবার। তো সরকারের এখন আসলে কি করা উচিত? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে দেখেন, এটি হলো প্রাকৃতিক দুর্যোগ, যেটির উপরে কোনো সরকারের নিয়ন্ত্রণ নাই। এই দুর্যোগ সরকার আগে ভাগে যেটি হতো পারত যে আমাদের যে বন্যা পূর্বাভাস কেন্দ্র যেটা আছে, সেখান থেকে যদি আগে এরকম কোনো প্রেডিকশনটা দিতে পারতো, পূর্বাভাসটা দিতে পারতো যে বন্যা এই সময় বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, এটি স্বাভাবিক, এটি মৌসুম বৃষ্টির। কিন্তু এই মৌসুমে যে কী পরিমাণ বৃষ্টি হবে, কত এটা রেকর্ড কোথায় ছাড়িয়ে যাবে, কোন এলাকার পরিস্থিতিটা বেশি হবে, একটা তো চিত্র থাকে। আমরা প্রতি বছরও দেখি যে পাহাড়ি ঢলে বিশেষ করে ওই অঞ্চল, সিলেট অঞ্চল ডুবে যায়। কিন্তু এবার আমরা যেটা দেখলাম যে সিলেট ছাপিয়ে এবার চট্টগ্রামকে সবার আগে অ্যাটাক করেছে বা সেই জায়গাটা ডুবে গেছে। এর একটি কারণ হলো, আপনি দেখবেন যে আমাদের উজানে থেকে যে পানি প্রবাহটা, যখন বৃষ্টি ভারতের ওই এন্ডে বেশি পানি জমে যায়, তখন তারা বাঁধ ছেড়ে দেয়, ছেড়ে দিলে সেই পানিটা আমাদের এখানটাতে চলে আসে। আপনি দেখবেন টেকনাফ, রাঙ্গামাটি, এই জায়গাগুলো বিভিন্ন দিক থেকে পানি ঢুকছে। আপনি যদি গত 2-1 দিনের পরিস্থিতি দেখেন, তো হিলের মানুষ তারা পর্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এবং প্রথমত যেটা হলো, বৃষ্টির সময় যে প্রাণহানির ঘটনা আপনি বলছিলেন যে কত 44 জন মারা গেছে 7 জেলায় সম্ভবত। এই 44 জন মৃত্যুর মধ্যে আপনি দেখবেন যে অধিকাংশই, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে পাহাড়ের পাদদেশে যারা ছিল, পাহাড় ধসে অনেকে মারা গেছে। আমরা কক্সবাজারেও একই চিত্র দেখেছি, রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটেছে। তো এই যে পাহাড় ধসে বৃষ্টির সময় যে পাহাড় ধস হতে পারে এবং পাহাড়ের পাদদেশ থেকে মাটি কেটে কেটে নিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী সংঘবদ্ধ চক্র, প্রতি বছরই এটি হয়। তো সরকারের পক্ষ থেকে বা এই যে দুর্যোগ ব্যবস্থাপনা বা ওই অঞ্চলের যারা নেতৃত্বে কর্তৃত্বে আছে, সেটি জনপ্রশাসনে বলেন বা রাজনৈতিক অঙ্গনে বলেন, তাদের কিন্তু একটি দায়িত্বের জায়গা হতে পারত যে না, বৃষ্টি আসছে, অতএব যে যেভাবে মানুষের আবাসের জায়গা নাই বলেই তো যে যেখানে পারছে যত্রতত্র ঘর তুলে থাকছে, তো সেখান থেকে মানুষকে কিন্তু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতে পারতো আগে থেকে। সেটি না হওয়ার কারণে এই প্রাণহানির ঘটনাটা অনেক বেশি ঘটেছে এবং এখন পানির তোড়েও ভেসে গেছে। আমি গতকাল এবং আজকে যে শিরোনামগুলো দেখছিলাম যে পানির তোড়ে 3 শিশু ভেসে গেছে, এটি অনাকাঙ্ক্ষিত। এবং এই জায়গাগুলোতে আমরা যেটা চট্টগ্রাম অঞ্চল বা অন্যান্য জায়গায় আমরা যেটা দেখছি যে আপনি আজকেই শিরোনাম দেখবেন, কোনো কাগজে আছে ডোবা পুকুর ভরাট করে সেখানটাতে খেলার মাঠ করা হয়েছে বা স্টেডিয়াম করা হয়েছে বা বাজার করা হয়েছে, সরকারি পৃষ্ঠপোষকতায় এগুলো করা হয়েছে। একটা হচ্ছে
ভূমিদস্যু যারা, তারা যত্রতত্র দখল করে সেখানটা থেকে এখন আবাসন শিল্প গড়ে তুলছে, আবাসনের ব্যবসা করছে তারা। আরেকটা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেটা হচ্ছে। তো সরকার, রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তার বিষয়টি চিন্তা করবে, পরিবেশ প্রতিকূলের কথা চিন্তা করবে, তখন কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এই জায়গাগুলোতে কিন্তু তারা আগে বন্ধ করে তারা এই অন্যায়টা করবে না এবং অন্য কাউকে করতে দেবে না। সরকারি খাতে আপনি রাজুক বলেন, কেডিএ বলেন, সিডিএ বলেন, এরা যখন কোনো আপনার এরকম নিচু ভূমি বা জলাশয় ভরাট করে সেটি সরকারি আবাসন বলেন, বেসরকারি আবাসন বলেন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, হোয়াট এভার ইট ইজ, এটি যখন করতে থাকে তখন বেসরকারি খাতের যারা এই ভূমিদস্যু আমরা বলি, ভূমিদস্যুর বাইরেও যারা এই আবাসন ব্যবসা যারা করে, ল্যান্ডের ব্যবসা করে, তারা কিন্তু এই জায়গাগুলো ভরাট করতে উৎসাহ পায়। উৎসাহ পেয়ে তারা এই ধানি জমি বা নিচু জমি, একেবারে নালা জমি, সেগুলো ভরাট করে তারপর সেখানটাতে আবাসন বা শিল্প, ব্যবসা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলছে। এতে এই যে পরিবেশের যে বিপর্যয়, পানি নামতে পারছে না, আপনি অপরিকল্পিত যে নগরায়ন, সেই নগরায়ন কিন্তু এখন আপনি দেখবেন যে সব জায়গায়, শুধুমাত্র আমরা চট্টগ্রাম বাণিজ্যিক, আপনি সিঙ্গাপুরের কথা বলছিলেন, সিঙ্গাপুরের সাথে তুলনা করা হয় চট্টগ্রামকে। চট্টগ্রাম আমরা বলেছি যে দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক নগরী বা বাণিজ্যিক রাজধানী। সেই বাণিজ্যিক রাজধানীর যখন উন্নয়ন পরিকল্পিতভাবে না হবে, তার পরিণতি যা হতে পারে সেটি হয়েছে। এবং আজকের ঢাকার অবস্থা দেখেন, গত রাত থেকে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে ঢাকায় আপনি দেখবেন যে পথে পথে অসংখ্য গাড়ি বন্ধ হয়ে আছে, পানিতে আটকে গেছে, এবং কোথাও কোথাও মনে হবে এটি একটি সমুদ্রের মতো বা খাল বিলের মতো পরিস্থিতি হয়ে গেছে, মানুষ বেরোতে পারছে না। আজকে ঢাকা, পুরো ঢাকা শহর যানজটের নগরীতে পরিণত হয়ে গেছে, গাড়ি চলতে পারছে না, কারণ যেখানে সেখানে গাড়ি বন্ধ হয়ে আছে। তো এই যে অপরিকল্পিত নগরায়ন, আরেকটি এইখানে একটি সমস্যা আছে। এবারের বন্যায় যতটা না ক্ষতি হতো তার চেয়ে কেন বেশি হয়েছে। আপনি দেখবেন যে স্থানীয় সরকার বলতে এখন কোনো কিছু নাই। এই কাজগুলো, এই নালা, ড্রেনেজ বা রাস্তাঘাট, এই কাজগুলো যারা করে স্থানীয় সরকার প্রশাসন, সেই স্থানীয় সরকার, আপনি মেয়র নাই, মেয়র ছিল না, উপজেলা প্রশাসন ছিল না, জেলা প্রশাসন নাই, ইউনিয়ন পরিষদ নাই, এই জায়গাগুলোতে যারা কাজ করবে সেখানটাতে যদিও কিছুদিন আগে বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক বা জেলা কি বলে সিটি কর্পোরেশনের প্রশাসক বসিয়েছে, কিন্তু তারা সবে কাজ শুরু করেছে। তো এই যে অচলায়তনের কারণেও কিন্তু একটি জলাবদ্ধতা তৈরি হওয়ার অন্যতম অনুষঙ্গ। তো এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে আপনি দেখবেন যে আমি সাধুবাদ জানাতে চাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এই কারণে সাধুবাদ জানাতে চাই, বন্যা শুরু হওয়ার সাথে সাথে তিনি কিন্তু তার সরকারের পক্ষ থেকে যত রকম উদ্যোগ নেওয়ার দরকার সেই উদ্যোগগুলো নিয়েছেন। আমি গতকালকে দেখছিলাম যে উনি নিজে বসে মনিটরিং করছে কোথায় কি হচ্ছে। আমি দেখলাম বড় পর্দায় উনি মনিটরিংটা করছে। একজন, প্রত্যেকটি চট্টগ্রামের কথাই যদি বলেন, চট্টগ্রামে 6জন না 7জন মিনিস্টার আছে, সেখানটাতে তাদেরকে নিজ নিজ এলাকায় থেকে কাজ করবার পরামর্শ দিয়েছে। অতিরিক্ত আরেকজন প্রতিমন্ত্রীকে তিনি কিন্তু এটি সমন্বয় করবার জন্য চট্টগ্রামে পাঠিয়েছেন। ওই প্রতিমন্ত্রী কিন্তু গতকালকেই চট্টগ্রামে গিয়েছেন। এর পাশাপাশি উনি যেটি বলেছেন, উনি একদিকে সরকার প্রধান, আরেকদিকে হলো বিএনপির চেয়ারপারসন। উনি কিন্তু দলের নেতা কর্মী সবাইকে বলেছে দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। এবং আমি গতকালকে বেশ ভালো লাগছিল, যেটি অনেক আমরা দীর্ঘদিন অনুপস্থিত দেখেছি, সেটি হলো গতকালকে দেখছিলাম যে চট্টগ্রামের ছাত্রদলের যারা নেতাকর্মী তারা বস্তা ভরে খাবার নিয়ে নিয়ে মানুষের কাছে যাচ্ছে। একেবারে গলা সমান পানি, হাঁটু সমান পানি, বুক সমান পানিতে ভিজে ভিজে আপনার স্পিড বোর্ডের ভিতরে খাবার নিয়ে তারপর তারা হেঁটে হেঁটে যাচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে এবং দিচ্ছে, এবং বলছে যে এটি তারেক রহমান প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তার শুভেচ্ছা, তার সহযোগিতা তিনি পাঠিয়েছেন। এই যে আগে আমরা দেখতাম যিনি দিতেন তিনি ছবিটা কত রঙে ঢঙে তোলা যায়, সেই একটি প্রতিযোগিতা ছিল। কিন্তু গতকালকে আমি প্রথম দেখলাম যে না, নিজেকে শো না করে সরকার বা সরকার প্রধান বা দলের প্রধান
তার কথা বলছে যে তারেক রহমান পাঠিয়েছেন, প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, বিএনপি চেয়ারপারসন পাঠিয়েছেন, আপনাদের আরও লাগবে, আমরা আরও দেবো, এই যে নেমে পড়াটা। একই সাথে আপনি দেখবেন যে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুল ইসলাম, উনিও কিন্তু চট্টগ্রামে গিয়ে তার নেতাকর্মীদেরকে নিয়ে আপনি দেখবেন যে একবারে হাঁটু পানিতে নেমে উনি সবার সাথে কথা বলছেন, দুর্গত মানুষের দুঃখ দুর্দশা শুনছেন। ওনারা ইতোমধ্যেই গতকালকে আমি শুনছিলাম যে যারা নিহত হয়েছে, নিহত পরিবারকে একটি আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণাও জামায়াতে ইসলামের পক্ষ থেকে দেয়া হয়েছে। এরকম জামায়াতে ইসলামী, এনসিপি, বিএনপি সবাই যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে আসে, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান যে অ্যাপিলটা করেছেন যে এখন এইখানটাতে রাজনীতি নয়, এইখানটাতে আগে মানবতা তারপর রাজনীতি, তো এইখানে যদি সব দল রাজনৈতিক চিন্তার ঊর্ধ্বে উঠে সেখানে বানভাসী মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় যে এই যে দুর্ভোগ, মানে প্রাকৃতিক কারণে যে দুর্ভোগ হয়েছে সেটি তো ঠেকাতে পারে নাই, কিন্তু এই দুর্ভোগের পর দুর্ভোগ আক্রান্ত মানুষ বা দুর্ভোগে যারা পড়েছেন তাদের যদি কিছুটা কষ্ট লাঘব করা যায়, সেই উদ্যোগটা সরকারের পক্ষ থেকে আছে। আমি সরকারকে, আপনি যেটি বলছেন সরকার কি করতে পারে, প্রথমত তো সরকার তাদেরকে পর্যাপ্ত ত্রাণ, খাবার পানির, সুপেয় খাবার পানি বা নিরাপদ খাবার পানির একটি সংকট আছে, সেই নিরাপদ খাবার পানির ব্যবস্থা করে দিতে পারে। আরেকটি জায়গায় সরকার এখন থেকেই পরিকল্পনা করে কাজ করবার দরকার। দেখবেন যে বীজতলা তলিয়ে গেছে, শাক সবজি কৃষি জমি তলিয়ে গেছে বন্যা পরবর্তীতে, এবং বড় ধরনের একটি ক্রাইসিস তৈরি হবে। আপনি শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস, গবাদি পশু ভেসে গেছে, মুরগির খামারগুলো, শত শত মুরগির খামার ভেসে গেছে, এতে ডিমের প্রোডাকশন কমে যাবে, সাপ্লাই চেইনে বড় ধরনের আঘাত আনবে, এবং কৃষিতে বিশেষ করে শাক সবজি যে এলাকাগুলোতে বেশি হয় সেগুলো পানিতে তলিয়ে গেছে। এবং আমরা যে এলাকাতে দেখি মাছের চাষ হয়, সেই মাছের চাষের যে ঘের, সেগুলো বা পুকুর দিঘি সেগুলো তলিয়ে গেছে, ওভার ফ্লাডেড হয়ে গেছে। তো তাতে মাছের সংকট দেখা দেবে, খাদ্যের সংকট দেখা দেবে, কৃষি পণ্যের সংকট দেখা দেবে। তো সেটি যাতে এখনই আগে থেকেই পরিকল্পনা করে পানি নামার সাথে সাথে তার কি সেটিকে রিমিডি কি হতে পারে, যে পণ্যটা দেশে নাই সেটি আমদানি করতে হবে কিনা, বা অন্য কোনো উৎস থেকে তার বিকল্প কোনো কিছু করা যাবে কিনা, সেই জায়গাগুলোতে কিন্তু সরকারের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন, বাণিজ্য বলেন, বা কৃষি বিভাগ বলেন, কৃষি বিপণন অধিদপ্তর বলেন, এই জায়গাগুলো থেকে কিন্তু তাদের এখনই কাজ করবার দরকার। এখন থেকেই যে পানি নেমে যাক, তারপরে দেখি, ভানুর কৌতুকের মতো দেখি না কি করে, আমরা অতীতে বিভিন্ন সময় সেটিই দেখেছি। আমি আশা করতে চাই তারেক রহমানের সরকার দায়িত্ব নেবার পর এটি একটি বড় প্রাকৃতিক দুর্যোগ, এবং সেই দুর্যোগ মোকাবেলা করবার জন্য বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করবার জন্য যে চেষ্টা করছেন, কিন্তু পরবর্তীতে যাতে এই কৃষক যে তার সব হারিয়েছে, সেই কৃষক যাতে ঘুরে দাঁড়াতে পারে, আবার বীজতলায় পলি পড়বে। আপনি জানেন যে বৃষ্টির পানি বা এই যে ঢলের পানি চলে গেলে পলি পড়ে যাবে, এবং সেখানটাতে কিন্তু একটি আবার নতুন করে ফসলের একটি উৎসব তৈরি হতে পারে যদি সরকারের পক্ষ থেকে বীজ এবং আর্থিক সহায়তা, সার, কীটনাশক এইগুলো যদি কৃষকের কাছে নিশ্চয়তা দেওয়া যায় বা কৃষককে পৌঁছে দেওয়া যায়, সহজে নির্বিঘ্নে পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু আবার এই বন্যার যে দীর্ঘমেয়াদী যে প্রভাব, সেই প্রভাব থেকে সরকার কিন্তু দেশকে, জাতিকে, কৃষককে রক্ষা করতে পারবে। আর না হলে কিন্তু এই যে মূল্যস্ফীতি যে লাগামহীন হয়ে বাড়ার যে প্রবণতা, 8.25 থেকে 9-এর উপরে চলে গেছে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা খুব কঠিন হবে। জি, আমরা অন্য একটু প্রসঙ্গে যাচ্ছি। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, হাসিনার সম্পত্তি ক্রোকাদেশ পুরোপুরি বাস্তবায়ন হয়নি, উপেক্ষিত আদালতের আদেশ, শেখ পরিবারের হাতে টিউলিপ টেরিটরি, রাজুকের অনুকূলে 60 কাঠার প্লট, অবরুদ্ধ 124 অ্যাকাউন্টের 394 কোটি টাকা, ভবঘুরেদের নিয়ন্ত্রণে সুধাসদন। তো এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, একটি মানে স্মরণকালের যদি আপনি বলেন যে স্বাধীনতা পরবর্তী কালে এত বড় মানে বিপ্লব বা অভ্যুত্থান আর কখনো হয় নাই। এরশাদ পতনের আন্দোলন আমরা তো দেখেছি, আমরা ইউনিভার্সিটিতে, আমরা মাঠে তখন
তখনও কিন্তু আমার তখন মনে হয়েছে এটিই সবচেয়ে বড়। এরপর এই 2024-এর যে আন্দোলন যেটি হলো, তার মধ্য দিয়ে যিনি পালিয়ে গেলেন, ক্ষমতাচ্যুত হলেন বা ক্ষমতা থেকে বিদায় হলেন, তার সম্পদ এবং কিভাবে করেছে, তার লোকজন কিভাবে করেছে, আমি শুধু শেখ হাসিনার কথা বলছি না। শেখ হাসিনার সম্পত্তি শুধু শেখ হাসিনার সম্পত্তি না, তার দলের যারা অন্যায় অনাচার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু কোনো অ্যাড্রেস করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার এসে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে এবং যারা এই দুর্নীতি অন্যায় অনাচার অবিচারের সাথে এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদেরকে যে সম্পদ অবৈধভাবে অর্জিত সম্পদ, তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে বা মামলা করেছে এবং উচ্চ আদালতের রায় আছে। কিন্তু এই রায়ের মধ্যেই সীমাবদ্ধ কেন? রায় তো উচ্চ আদালত থেকে যখন হয় বা দুদক থেকে দুদক যখন অনুসন্ধান করে, এটিকে কার্যকর করবার যে উইংগুলো আছে, সেই উইংগুলো কি করছে? আপনি রাজুকের কথা বলেন বা অন্যান্য অর্গান যেগুলো আছে সেগুলোর কথা বলেন, সেই জায়গা থেকে আপনি টাকা জব্দ করার কথা বলছেন, এটি আদালতের রায়ে সেই টাকা জব্দ হয়েছে। আবার আরেকটি যদি প্রেক্ষাপট পরিবর্তন হয়, আবার একটা আদালতের রায়ের মধ্যে দিয়ে সেগুলো ফিরে আসবে। আমরা শুরুতেই শুনেছিলাম যে এরকম একটি, যে যারা অন্যায় অপরাধ এস আলম সহ, বেক্সিমকো সহ বা অন্যান্য যারা এই লুটপাটের সাথে চোরতন্ত্রের অর্থনীতিতে যারা লিপ্ত ছিল, দেশকে যারা ফোকলা করে রেখে গেছে এবং দেশের রাজনীতিকে যারা একবারে নিষ্পেষিত করে নিশ্চিহ্ন করতে দিতে চেয়েছিল, তারা যে সম্পদ গড়েছে এই জনগণের রক্ত চুষে, সেই সম্পদগুলোকে, সেটি বাড়ি হোক, জমি হোক, ফ্যাক্টরি হোক, ব্যাংকের টাকা হোক, সেগুলো সরকার বাজেয়াপ্ত করে সরকার সেটিকে নিজের আয়ত্তে নিয়ে তারপর যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গা বা রাষ্ট্রীয় কোষাগারে সেগুলো নিয়ে আসবে। কিন্তু সেটিকে আমরা দেখলাম? সেটি তো আমরা দেখলাম না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে স্পিড ছিল, নির্বাচিত সরকারের সময় এসে কিন্তু আমরা সেই স্পিডটা আর কোথাও দেখতে পেলাম না। নানান পরিবর্তন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু নির্বাচিত সরকার এসেও বেশ পরিবর্তন করেছে। কিন্তু নির্বাচিত সরকারের যারা যেখানটাতে যে দায়িত্ব নিয়েছে, আমার কাছে মনে হয়েছে তারা শুধুমাত্র এখন এই সরকারের এজেন্ডা বাস্তবায়ন, কিন্তু অতীতে যা কিছু হয়েছে আমি বিস্মিত হয়েছি। পার্লামেন্টে একজন মন্ত্রী বলছেন যে কোনো একটি বিষয়, ব্যাংকের শেয়ারের বিষয়, যে উনি ব্যাংকের মালিক কীভাবে হয়েছেন সেটি ভিন্ন জিনিস, সেটিকে ভিন্ন জিনিস। এখন যারা আছে একটি রাজনৈতিক দল সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, সেটি বন্ধ করতে হবে। যারা দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেললো, তাদের ব্যাপারে বিচারের কোনো জায়গা নাই। বিচারটা শুধুমাত্র এখন যারা আছে তাদের হাতে কেন আছে বা অন্য একটি রাজনৈতিক দলের হাতে কেন আছে? আমার মনে হয় যে শুধুমাত্র শেখ হাসিনার বিচার করা হবে, শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, একটি মৃত্যুদণ্ড তো আছে তার। এখন শেখ হাসিনা ফিরে আসতে চাইছে, কেন ফিরে আসতে চাইছে? আপনি যদি যে বিচারগুলো যেভাবে করবার দরকার, যে সম্পদগুলো যেভাবে বাজেয়াপ্ত করার দরকার, আমি শুধু শেখ হাসিনা বলছি না, চোরতন্ত্র লুটেরা অর্থনীতিতে যারা লুটপাট করেছে দেশের সব কিছু, প্রত্যেকটি জায়গায়, ব্যাংক, শেয়ার বাজার থেকে শুরু করে নন ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেটিকে আমরা NBFI বলি, সেই জায়গা থেকে শুরু করে জ্বালানি, বিদ্যুৎ, কোথায় লুটপাট হয়নি? যারা লুটপাটে জড়িত ছিল তাদের সম্পদগুলো চিহ্নিত করে সেগুলোকে যদি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে নেওয়া যেত, তাহলে কিন্তু আজকের এই শিরোনাম হতো না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের দিকে একেবারেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।